প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। আবুল কাশেম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল কলা কৌশলীকেও ধন্যবাদ দিচ্ছি এবং যারা শ্রোতা তাদেরকে আমি সালাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে সাধারণত প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের বিভিন্ন খবর নিয়ে বিশ্লেষণ করে থাকি, বিশ্লেষণমূলক আলোচনা করে থাকি। আলোচনা শুরু আগে চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম। মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি। বাস ও মিনিবাস সরকারি কমিটি ভাড়া কিলোমিটার 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। শুধু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ার কথা 15 পয়সা। গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে। আমার দেশের শিরোনাম, সরকার গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী, ব্যারাকে প্রত্যাবর্তন বিষয়ে। আরেকটি শিরোনাম, সব ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয়, মাফিয়া চক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, সাক্ষাৎকারে জানিয়েছেন নাহিদ ইসলাম। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 12 ডিআইজি সহ পুলিশের 13 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ডিআইজি সহ 19 কর্মকর্তাকে বদলি ও পদায়ন। ফ্যাসিস্ট আমলের অর্থ পাচার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে, সংসদে প্রধানমন্ত্রী। সমকালের শিরোনাম, সংসদ সদস্যের হস্তক্ষেপ আরও বাড়ার শঙ্কা, উপজেলা পরিষদ, এমপির অফিস চানা অন্য জনপ্রতিনিধিরা। পোলট্রি শিল্প চাপে কমছে উৎপাদন, বাড়ছে দাম। যুগান্তরের শিরোনাম, ভোটের জন্য প্রস্তুত 1400 প্রতিষ্ঠান, স্থানীয় সরকার নির্বাচন। আরেকটি শিরোনাম, দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার, সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশের শিরোনাম জানাচ্ছি, মোদি ও মমতার অগ্নি পরীক্ষা শুরু, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট আজ। বাড়ছে জ্বালানি সরবরাহ, কমছে পাম্পের লাইন। কালের কণ্ঠের শিরোনাম, সরকারের সামনে অত্যন্ত কঠিন পথ, ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। আরেকটি শিরোনাম, লোডশেডিংয়ে কাবু জীবন, শুকিয়ে যাচ্ছে ক্ষেত, তেলের জন্য শ্যালো মেশিন নেবে পাম্পে কৃষক। কালবেলা শিরোনাম, ইফতি ওভারসিজের ধোঁকাবাজি, মালদ্বীপে বৈধ পথে অবৈধ জনশক্তি পাচার। আরেকটি শিরোনাম, এমপির হস্তক্ষেপে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আরও দুর্বল হবে। দৈনিক ইনকিলাব, 5 বছর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, চরম সংকটে শিল্প খাত, লোডশেডিং ও জ্বালানি সংকটে কলকারখানা উৎপাদন নেমেছে অর্ধেকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দী করেছে দেশকে, অর্থাৎ এটি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তী সরকার চুক্তি সম্পর্কে বলা হয়েছে। আরেকটি শিরোনাম, ব্যবসা বিনিয়োগে অশনি সংকেত, দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে 36 সদস্যের কমিটি। দেশ রূপান্তরের শিরোনাম জানাচ্ছি, জ্বালানির মূল্য বৃদ্ধির চাপ খাবার টেবিলে, বেড়েছে সব ধরনের ব্যয়, মানুষ দিশেহারা। দিগন্তের শিরোনাম, জ্বালানি কর ও ভর্তুকিতে বাংলাদেশ, আইএমএফের কঠিন শর্ত মানবে না, জনগণের ভোগান্তি বাড়াতে চান নির্বাচিত সরকার, অর্থ মন্ত্রণালয়। বণিক বার্তা শিরোনাম, অর্থনৈতিক মন্দার মধ্যে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আহরণ করতে চায় সরকার, নতুন সরকার প্রথম বাজেট। এবারে জানাচ্ছি দ্য ডেইলি স্টার, হরমুজ ক্রাইসিস ফর দ্য ডিফেন্স, গভর্নমেন্ট স্টিক্স টু ওল্ড বোরো প্রাইস ডেসপাইট হাই প্রোডাকশন কস্ট। নিউজের শিরোনাম, lawmakers debate energy crisis, government says crisis artificial, opposition says problem must not be hidden. Artificial, Iran says 2 ships in Strait of Hormuz. এবং সর্বশেষ জানাচ্ছি ডেইলি অবজারভারের শিরোনাম, গ্রোয়িং নাম্বার অফ ভেহিকলস লোডস টু রিলেন্টলেস গ্রিডলক। আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখলাম। আমরা আলোচনা যেখান থেকে শুরু করতে চাই, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার ফলে তার যে ফলাফল পড়ছে, প্রভাব পড়ছে জনজীবনে, সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতেছি। সবগুলো পত্রিকায় এটি শিরোনাম করেছে। আপনি জানেন যে জ্বালানি বৃদ্ধির ফলে গণপরিবহনে এখন ভাড়া বাড়ানোর আলোচনা শুরু হয়েছে, সরকারের সাথে আলোচনা করছে, গতকালও আলোচনা করেছে, আজকে আলোচনা হবে এবং সেটি চূড়ান্ত হবে। এখানে জানেন যে মালিক পক্ষে এক ধরনের ভাড়া বাড়াতে চাচ্ছে, সরকার চাচ্ছে জনগণের দিকটা যাতে মাথায় রেখে একটা সমন্বয় করতে চাচ্ছে। এই যে শুধু বাস বা গণপরিবহন, অন্যান্য জনজীবনেও কিন্তু আপনার প্রভাব পড়েছে এই জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে। সুতরাং এই জ্বালানি মূল্য বৃদ্ধির এখনই কি খুব যৌক্তিক ছিল? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের
যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে পরিস্থিতি, এই জ্বালানি তেলকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা এই পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এবং আমাদের জাতীয় প্রস্তুত ছিল না, সরকারও প্রস্তুত ছিল না। তো এবং এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এখন যেসব রাষ্ট্র এই পরিস্থিতির মোকাবেলা করছে, আমরাও ঠিক সেভাবেই করতে হবে। আমাদের মূল সমস্যাটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে আমাদের তেল আসতো, সে হরমুজ প্রণালী এখন ডিস্টার্ব হয়ে গেছে। সেখানে আমাদের তেলের জাহাজগুলি আসতে অসুবিধা হচ্ছে। এখন ইরান আমাদের বাংলাদেশের তেলের জাহাজ আসার ব্যাপারে আর আপত্তি করবে না, তারা বাংলাদেশের জাহাজ আসতে দিচ্ছে। কাজে আমি মনে করি এখন আর আমাদের সমস্যা হবে না। হয়তো সাময়িক একটু অসুবিধা হয়েছে, এটা আমাদের পূরণ হয়ে যাবে। এবং আমাদের সরকার, এই নির্বাচিত সরকার, এই যে তেলের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলির মধ্যে পড়েছে, এটা হলো অতীতের সরকারের লিগেসি। অর্থাৎ ফ্যাসিস্ট সরকার এই তেলের জগতে বা খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনেকগুলি সমস্যা রয়ে গেছে। উৎপাদনের ক্ষেত্রে এবং বিনিয়োগের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, এবং তারা যে তেল ইম্পোর্ট করছে সেখানেও অনেক অনিয়ম এবং আইন লঙ্ঘন করে কাজ করেছে। সেগুলির একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত এই সরকারের। এবং কত হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে তারা চুরি করে নিয়ে গেছে বিদেশে, মানি লন্ডারিং যেটা বলি আমরা। কাজেই ওটা আমরা অতীত ফ্যাসিস্ট সরকারের একটা অব্যবস্থাপনা এই সরকার মোকাবিলা করছে এখন এসে। এবং এটা আজকে 2 মাসের সরকার, এটা তো রাতারাতি আপনার সব ঠিক হয়ে যাবে না। এটা আলাউদ্দিনের প্রদীপ কারো হাতে নেই যে আমি রাতারাতি ঠিক করে ফেলবো। আমি মনে করি, আমি আশাবাদী যে অবশ্যই ঠিক হবে। এখন সরকারের যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগে প্রায় 1.75 লাখ টন ডিজেল এবং অকটেন আনতেছেন 2 জন সাপ্লায়ার থেকে, এবং পর্যায়ক্রমে আপনার কাজাকিস্তান থেকে 2 লাখ টন ডিজেল এবং অকটেন আসবে। এইভাবে আমাদের চুক্তি সরকার করতেছেন। আমাদের এখানে কতগুলি জিনিস আছে যে আমাদের যে চাহিদা, সে চাহিদার তুলনায় আমাদের উৎপাদন হচ্ছে না। উৎপাদন হতে হলে আমাদের এখানে এই যে ডিজেল, এই সব ব্যবস্থা রাখতে হবে, গ্যাসের ব্যবস্থা রাখতে হবে, কয়লার ব্যবস্থা রাখতে হবে। এখন আমাদের এখানে পটুয়াখালীতে একটি প্রকল্প আছে, সেখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, সেটা বন্ধ আছে। এইভাবে আরও অনেকগুলি বন্ধ আছে। গ্যাস চালিত 13টা প্রজেক্ট বন্ধ আছে, জ্বালানি তেল চালিত 9টা বন্ধ আছে, রক্ষণাবেক্ষণের বিভিন্ন সমস্যার কারণে আরও 8টি বন্ধ আছে। অর্থাৎ এখন সরকারকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে চাহিদা আছে, আমাদের 18,000 মেগাওয়াট বিদ্যুতের আমাদের প্রয়োজন। এখন আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের উৎপাদন হয় 16,350 মেগাওয়াট, তাহলে আমাদের শর্টে আছে। তো সরকারকে এখন খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের উৎপাদন এবং চাহিদার মধ্যে যাতে একটা মিল আসে। এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গত পরশুদিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি ব্রিফিংয়ে বলেছেন, তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই যে চাহিদা, আগের যে চাহিদা ছিল তার তুলনায় এখন বেড়েছে। কারণ হচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে জ্বালানি নেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে। এই কারণে চাহিদা বেড়ে গেছে। জ্বালানির যে সরবরাহ, সেটা তিনি যেটা পরিসংখ্যান দেখেছেন খুব বেশি কিন্তু ঘাটতি নেই, যতটুকু ঘাটতি আছে তার চেয়ে বরং চাহিদা অনেক বেশি বেড়ে দেওয়ার কারণে এই ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। আসলে আপনি কি তাই মনে করেন? আমি মনে করি যে এখানে যে যারা তেলের ব্যবসাটা করেন, বা যারা পাম্পের ব্যবসাটা, তেলের পাম্পের মালিক, সেখানে কিছু অনিয়ম হচ্ছে। তো এখন আমরা যদি আমাদের খেয়াল রাখতে হবে, আমি ব্যবসা করব কিন্তু আমি কোনো অনিয়ম করব না।
আমি একটা ক্রাইসিস হবে, একটা ক্রাইসিসকে আমরা জাতি হিসাবে চ্যালেঞ্জ করব, সেই ক্রাইসিসে আমি হয়তো কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করব না। এখন তেল তো আছে, দেখা যাচ্ছে আপনি 5-6 ঘন্টা লাইন ধরে গাড়ি গেলে গাড়ি তো সেখানে তেল পাচ্ছে। তো এই তেলের জন্য এরকম লাইন ধরতে হবে কেন? আর তেলের জন্য আপনারা এই পাম্পগুলি এরকম করবে কেন? সেখানে আমার কাছে খবর আছে সেখানে তারা অতিরিক্ত টাকা নিয়েও তেল দিচ্ছে, এবং হয়তো কাউকে 30 লিটার দিচ্ছে, 30 লিটার দিয়ে তার থেকে এক্সট্রা 1,000 টাকা নিয়ে নিচ্ছে, 2,000 টাকা নিয়ে নিচ্ছে। এরকম এগুলি হওয়া উচিত না। ক্রাইসিস পিরিয়ডে সকলকে মানবিক একটা দৃষ্টিভঙ্গি রাখতে হয় যে না, আমি এগুলো করব না, আমি কোঅপারেশন দেব মানুষকে, গাড়িগুলোকে আমি তেল ঠিকভাবে দেব, এবং আমি গাড়িতে তেল রিসিভ করব সঠিকভাবে। আমাদের এখানে ইস্টার্ন রিফাইনারি যেটা, সেখানেও আপনার মনোনিবেশ করতে হবে, সেখানে তেল সঠিকভাবে উৎপাদন করতেছে কিনা, ডিস্ট্রিবিউট করতেছে কিনা। ডিস্ট্রিবিউট যারা করে সেখানেও ঘাপলাবাজি করে। এইসব জিনিসগুলিকে আমাদের একটা ঠিক করতে হবে, এবং সেটা দ্রুত বেগে করতে হবে। হয়তো এখন এই সরকারের উপরে হঠাৎ করে একটা চাপ চলে আসছে, আমি মনে করি এই চাপ দীর্ঘদিন থাকবে না, এই যুদ্ধ দীর্ঘদিন থাকবে না। এই যুদ্ধ ফলে দেখা যাবে যে এমন একটা পরিস্থিতি হবে সেখানে বাংলাদেশ বিভিন্নভাবে বেনিফিটও পাবে, এটা মনে রাখতে হবে। তো সেই বেনিফিটটা আমাদের নিতে হবে। বলবেন যে কি বেনিফিট পাবে? বেনিফিট পাবে এই ধরনের যে যুদ্ধের ফলে পরে একটা নতুন একটা সমীকরণ হবে, রাষ্ট্রগুলোর মধ্যে একটা সমীকরণ হবে, বিশ্ব ব্যবস্থা একটা নতুন যোগ সাজস আসবে, এবং সেখানে দ্রুত গতিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবেন। আমাদের সেখানে যোগ্য পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিলুর রহমান, আমি আশাবাদী যে উনি সফল হবেন। এবং আমেরিকার সাথে যে আপনি বলছেন যে চুক্তির ব্যাপারে যেটা বলছেন, আমেরিকার সাথে চুক্তি হবে, ওই চায়নার সাথে চুক্তি হবে, রাশিয়ার সাথে চুক্তি হবে, সৌদি আরবের সাথে হবে, মিডল ইস্টের সাথে, অসুবিধাটা কি? না, কিন্তু অসুবিধার কথা হচ্ছে যে আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তী সরকার শেষ সময় যে চুক্তিটি করেছে, সেখানে বলা হচ্ছে যে আমাদেরকে অনেক বেশি ছাড় দিতে হয়েছে। যেমন এখন বলা হচ্ছে যে যদি আমরা জ্বালানি তেল রাশিয়া থেকে আনতে চাই তাহলে আমেরিকার অনুমতি দিতে হবে, সেটা সার্বভৌমত্বের সাথে আসলে জড়িত। এই বিতর্কগুলো এখন আমি আপনাকে বলি, রাশিয়া থেকে যে তেল নিবে সেই ব্যাপারে আমেরিকা তো বলে দিয়েছে যে তাদের কোনো আপত্তি নাই, আপনি নিতে পারেন, সেটা 1 মাস বা সাময়িক সময়ের জন্য নিতে পারেন। তো এইগুলি আলাপ আলোচনার ভিত্তিতে আমেরিকাও বাংলাদেশের ব্যাপারে একেবারে বাংলাদেশ বিরোধী কেউ না। আর আমেরিকার মতো রাষ্ট্রকে আমরা বিরোধী ভাববো কেন? আমেরিকার সহযোগিতা আমাদের নিতে হবে, মিডল ইস্টের সহযোগিতা আমাদের নিতে হবে, রাশিয়ার সহযোগিতা, সকলের সহযোগিতা নিতে হবে। আমার যেটা প্রয়োজন আমি সহযোগিতা নেব, আর আমার যেটা দেওয়ার আমি সহযোগিতা দেব। এটাই হচ্ছে জিও পলিটিক্স। এই আন্তর্জাতিকভাবেও সেটা আমাদের করতে হবে। আজকে এটা জিও পলিটিক্সটা সঠিকভাবে করতে হবে। আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণেই সেটা নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে কনসেন্ট দিয়েছে। জি, বাংলাদেশের ব্যাপারে সাময়িক কনসেন্ট তো দিয়েছে, অসুবিধাটা কি? আমি সেই সুযোগ আমি নেব, নিয়ে আমি এখানে আমার ব্যবহার করব। আবার একটু জ্বালানির প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের যে ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। গতকাল বৈঠক হয়েছে সরকার এবং গণপরিবহন মালিকদের মধ্যে, আজকেও সেই বৈঠকের কথা, এবং সেটি আজকে হয়তো সরকারের পক্ষ থেকে নতুন ভাড়া নির্ধারণ করে বলা হবে কিলোমিটার প্রতি কত। এখানে প্রথম আলোর যে রিপোর্টটি সেটি বলছে যে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ার কথা 15 পয়সা, অর্থাৎ কিলোমিটার প্রতি যে ভাড়াটি আছে তার সাথে 15 পয়সা বাড়ার কথা, কিন্তু সরকার মালিকদের পক্ষ থেকে দাবি করছে 22 পয়সা করে বাড়াতে হবে, অর্থাৎ কিছুটা বেশি করে। এবং এইখানে আবার প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা অতীতেও দেখেছি যখনই জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে তখনই ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু জ্বালানির মূল্য যখন আবার কমে গেছে আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশেও তার সাথে সমন্বয়ে রেখে কমানো হয়েছে, তখন কিন্তু গণপরিবহনের ভাড়া মালিকরা আর কমায় নেই, অর্থাৎ যা ছিল তাই থেকেছে। এখন আবার নতুন করে ভাড়া আমি তো বাই দিস টাইম বলেছি যে আমাদের সকলকেই দেশাত্মবোধক একটা মনোভাব থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, মানবিক হতে হবে। এবং আমি আপনাকে বলি একটা কথা, এই গণপরিবহন যেটা দেখছেন, মালিক যারা দেখছেন, তারা কয়টা গাড়ি দিয়ে শুরু করছে আর জীবনে কয়টা গাড়ির মালিক হয়েছে? এখন হয়তো 2-4টা গাড়ি দিয়ে শুরু করছে জীবন, আর এখন তারা 200, 500, 1000 গাড়ির মালিক হয়ে আছে, এমনও আছে। তো তাদের এগুলো স্মরণ রাখতে হবে যে আমি কি ছিলাম
আর কি হলাম এখন ভুলে গেলে চলবে না। সাধারণ মানুষ, সাধারণ মানুষ থেকে আজকে তারা হাজারো গাড়ির মালিক হয়েছে। তো তারপরেও আপনার পেট ভরে না, আপনার মন ভরে না, এত টাকা এত এত পরিবহনের মালিক হওয়ার পরও। আপনাকে এখন ক্রাইসিস পিরিয়ডে সরকারকে সহযোগিতা করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, মানুষের সেবা দিতে হবে। এবং এই সেবা না দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনারা। আপনারা পরিবহন সাথে যারা জড়িত আছেন তারা মানুষকে সেবা করেন, আপনার এলাকাবাসীকে সহযোগিতা করেন। এই 15 পয়সা 22 পয়সা এগুলো নিয়ে বার্গেনিং করেন না। একটা সমঝোতা আসে, গাড়ি চলতে দেন, গাড়ি চালান, ব্যবসা বাণিজ্য ঠিক রাখেন, সব পরিস্থিতি সুন্দর রাখেন। এই ক্রাইসিস ক্রিয়েট করে তো দেশেরও লাভ হবে না, আপনাদেরও লাভ হবে না। ক্রাইসিস ক্রিয়েট করলে লাভ হবে কার? লাভ হবে অন্যদের, লাভ হবে ফ্যাসিস্টদের। আবার দেখা যাবে যে লাভ হবে, বা যারা এখানে উৎপাতে বসে আছে সুযোগ সন্ধানী, তাদের লাভ হবে। আপনাদেরও লাভ হবে না, দেশেরও লাভ হবে না, এই নির্বাচিত সরকারেরও লাভ হবে না। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা করে এই সরকারকে 2/3 মেজরিটি দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। অতীত বিএনপি এত সিট পায় না, এবার যত সিট পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এবং তারেক রহমান এই পর্যন্ত আমি লক্ষ্য করছি তার যে মানবিক মূল্যবোধ তিনি প্রদর্শন করছেন, তার যে বিনয় প্রদর্শন করছেন, এবং তিনি যে সহযোগিতার হাত সম্প্রসারণ করছেন, এবং তিনি সবসময় খুব সাবমিসিভ থাকছেন, এবং কোনো রকম কারোর প্রতি আক্রোশমূলক কোনো কিছু করছেন না। এটা অত্যন্ত একটা উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। তিনি তার বগুড়াতে গিয়েও তার এলাকাতে বলেছেন যে আমি এই এলাকার সন্তান হিসেবে এলাকাতেও কাজ করব, কিন্তু সারা দেশের দায়িত্ব, সারা দেশেরও কাজ করতে হবে। আমাদের পরিবহন ক্ষেত্রে কাজ করতে হবে, রেলের ক্ষেত্রে কাজ করতে হবে, আমাদের সড়ক করতে হবে, আমাদের রাস্তা বানাতে হবে, আমাদের নদীপথে কাজ করতে হবে, সর্ব ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। আজকে দুর্নীতি দমন করতে হবে। প্রতিটা জায়গাতে দুর্নীতির আখড়া বেঁধে রেখেছে অতীত সরকার। এই ফ্যাসিস্ট সরকার সকলকে দুর্নীতির সুযোগ দিয়ে নিজেদের ক্ষমতার মস্তদকে পাকাপোক্ত করেছিল এবং এখান থেকে লুণ্ঠন করেছিল। এই লুণ্ঠন ব্যবস্থাকে ভেঙে দিয়ে, এবং এই ব্যবস্থাটা ভেঙে দিয়ে আজকে একটা নতুন ব্যবস্থা গড়তে হলে সময় লাগবে। এটা 2 মাস 2.5 মাসের ব্যাপার না। প্রধানমন্ত্রী ইত্তেফাক যেটা শিরোনাম করেছে, ফ্যাসিস্ট আমাদের অর্থ পাচারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, এটি প্রধানমন্ত্রী গতকাল সংসদে বলেছেন। এটি অবশ্যই নিঃসন্দেহে ভালো উদ্যোগ। শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি সেই পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসার একটা ব্যাপার আছে, সেটি মনে করেন কিনা যে দ্রুত ফেরত নিয়ে আসা। আরেকটি বিষয় আমরা দেখছি যে যারা অর্থ পাচারের সাথে জড়িত বা যে ধরনের বড় বড় প্রতিষ্ঠানের নাম এসছে, বড় বড় ব্যক্তিদের নাম এসছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারাই আবার এখন ব্যাংক ট্যাঙ্ক দখল করার জন্য উঠে পড়ে লাগছে। এই জায়গায় আসলে আমি সেই কথা বলছি আপনাকে যে আমাদের এখানে ব্যাংক অধ্যাদেশ যেটা আপনারা পার্লামেন্টে পাশ করেছেন, আমি মনে করি এটা সঠিক হয়নি। এটা আবার রিভিউ করেন। কারণ যারা লুটেরা, যারা মানে মানি লন্ডারিং করে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, তাদেরকে আবার তাদের হাতে ব্যাংক তুলে দিতে হবে, তাদেরকে আবার ব্যাংকের মালিক বানাতে হবে। ওয়াই? আপনাদের কি ঠেকা পড়ছে তাদেরকে ব্যাংকের মালিক বানানোর? কি কারণ? তাদের বিচার হইতে হবে প্রথম, তাদের থেকে টাকা আদায় করতে হবে, এবং এটা প্রকাশিত কারা জড়িত ছিল তাদের নাম, এবং আপনি শ্বেতপত্র প্রকাশ করেন যারা জড়িত তাদের থেকে টাকা আদায় করতে হবে। প্রথম টাকা আদায় করতে হবে, যে টাকা জমা দেন, টাকা জমা দেন। ব্যাংক থেকে শুধু এস আলম বা সামিট বা 20টা কোম্পানি না, বহু কোম্পানি আছে, তাদের নাম প্রকাশ করেন ব্যাংক ওয়াইজ যে এই ব্যাংক থেকে কে কত টাকা নিয়েছে সেটা প্রকাশ করেন, এবং এই টাকা এতদিনের মধ্যে জমা দিতে হবে। এখন তারা বার্গেনিং করে যে টাকা তো জমা দিবেই না, রিশিডিউল চায়, 100% লোন মওকুফ চায়, বা আবার ব্যাংকের মালিক হতে চায়। এইসব বার্গেনিং করার সুযোগ তাদেরকে দিবেন না। দিলে সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এবং জনগণ বিরাট এক আঘাত পাবে। সে আঘাত জনগণ সহ্য করতে পারবে না। কাজেই আমি বলবো, এই তারেক রহমানের এই জনপ্রিয় সরকার, বিএনপির এই জনপ্রিয় সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যারা অতীতে এখান থেকে টাকা লুট করে নিয়েছে তাদেরকে আবার ব্যাংকের মালিক করবে। এই ইসলামিক ব্যাংক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল। উনি যখন ওআইসি কনফারেন্সে গেছে, আপনি হয়তো জানেন, ওআইসি কনফারেন্সে সেখানে উনি কয়েকটা দেশের সাথে আলোচনা করে সেখানে তাদের বিনিয়োগ নিয়ে এসেছিল এখানে এই
ইসলামিক ব্যাংকে বাইরের বিনিয়োগ প্রায় 60-70% বিনিয়োগ বাইরের ছিল, এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে হয়েছিল। অনেকে বলে মীর কাসিম এটার মালিক। নো, মীর কাসিম ভাইস প্রেসিডেন্ট ছিল, মীর কাসিম একজন ডাইরেক্টর ছিল। পরবর্তী পর্যায়ে সে তার শেয়ার বাড়িয়েছে। তারপরে দেখা গেল যে আওয়ামী লীগের শাসনামলে, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এই এসআলম এসে টোটাল ব্যাংকের মানে সিংহভাগের মালিকানা তারা নিয়ে নিছে। এখন টাকা পেল কই? এই এসআলম টাকা পেল কোথায়? এবং এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে, শুধু ইসলামিক ব্যাংক না, অনেকগুলি ব্যাংক, অনেকগুলি লিজিং কোম্পানি তারা নিয়ে নিছে। প্রায় আমার মনে হয় 8-9টা ব্যাংক এবং লিজিং কোম্পানি এসআলম গ্রুপ নিয়ে নিছে। তাহলে এগুলোর একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত, মানুষের জানা উচিত। মানুষকে অন্ধকারে রেখে শাসন করা যায় না। দুষ্টের দমন করতে হবে, শিষ্টের পালন করতে হবে, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। আপনি আজকে একটা চমৎকার তথ্য দিলেন যে ইসলাম ব্যাংক প্রতিষ্ঠার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা আছে, কিন্তু আমরা তো শুনে থাকি যে একটা দলের নাম শুনে থাকি, নাম শুনে থাকি, এই ব্যাংক প্রতিষ্ঠিত। এটা একটু যদি একটু পরিষ্কার করে এই জায়গাটা। পরিষ্কার, একদম পরিষ্কার। বললাম তো, ওআইসি কনফারেন্সে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন, তখন সেখানে ওনার মধ্যে কতগুলি ক্রিয়েটিভ ভাবনা ছিল, অনেক ক্রিয়েটিভ ভাবনা। এই যে খাল খননের কথা কেউ অতীতে চিন্তা করছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করছে। আপনার এখানে বলে গেছি তো, আল্লাহর রহমতে এখন তারেক রহমান সেটা পিক আপ করছে, এবং উনি খাল খননের প্রোগ্রাম নিয়ে ব্যাপকভাবে হাজার হাজার খাল খনন করবেন। এখন 10,000 খাল খনন করবেন। খাল খনন করতে হবে, এটাও একটা ক্রিয়েটিভ ব্যাপার। কৃষকদেরকে উনি কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আমি সেখানে যুক্ত করেছি যে আজকে হেলথ কার্ড দিতে হবে, এবং আমাদের ছাত্রদের একটা কার্ড দিতে হবে। কিন্তু এত কার্ড দিতে গেলে এর পেছনে তো ভর্তুকি দিতে হবে, সরকার অর্থ ব্যয় করতে হবে। ভর্তুকি আপনার সোশ্যাল যে সার্ভিস, আপনার সোশ্যাল সিকিউরিটি সার্ভিস, যেটা সেফটি সেটা গভর্নমেন্টকে দিতে হবে। সেটা আছে এখন হয়তো নামে আসতেছি আমরা, সেটা আছে হয়তো এখন নামে আসতেছি। আজকে যদি একটা স্টুডেন্টকে আপনি এই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়ার বদলে যদি আমি কর্মসংস্থানের ব্যবস্থা, যেটা সরকার বলে আসছে, 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা, 1 কোটি না 1.5 কোটি লোকের কর্মসংস্থান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 1.5 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি সেখানে আসতেছি যে এই যুদ্ধের পরে একটা অবস্থার সৃষ্টি হবে, সে অবস্থায় দেখা যাবে মিডল ইস্টে বহু দেশে শ্রমিক পাবে না তারা, তখন এই বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। বিভিন্ন দেশ, মালয়েশিয়াতে শ্রমিক পাবে না, আমাদের থেকে নিবে। আবার কিন্তু আমাদের শ্রমিকদের তো সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই শ্রমিকদেরকে আমরা যদি কোন সরকারি সেইভাবে, কোন সরকার দেয় না, এই সরকারকে আমি বলবো যে আপনারা এই 1.5 কোটি লোকের মধ্যে অন্তত 50%কে ট্রেন্ড আপ করেন, যাতে ঘরে গিয়ে বেতন বেশি পাবে, সুন্দর কাজ করবে, এই ইলেকট্রিকের কাজ করবে, এই ওয়াশার কাজ করবে, এই কনস্ট্রাকশনের কাজ করবে, তারপরে সেখানে এইগুলো করবে। অড কাজ। আমাদের শ্রমিকটা কত কষ্ট করে টাকা পাঠায়। আজকে আমরা রিমিটেন্সের কথা বলি, এবং রিমিটেন্স অনেক বেশি রিমিটেন্স এই আমাদের শ্রমিকদের টাকায়, প্রবাসীদের টাকা থেকে আসে। তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, এবং তাদের পরিবারের জন্য আমাদের করণীয় আছে। তো পারিবারিক কার্ড দিচ্ছেন। এখন কথা হলো যে তাদের ভবিষ্যতে যাদের 1.5 কোটি লোককে পাঠাবো, তাদেরকে ট্রেন্ড আপ করে পাঠাতে হবে। দেখবেন যে আপনার রিমিটেন্সও বেড়ে গেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রবাসীদের রিমিটেন্স বাড়বে। এটা একটা নতুন সমীকরণ হবে যুদ্ধের পরে। তারপরে এখানে খনিজ সম্পদের আমরা এখন সাফার করলাম যে আমরা এখন তেল কিনতে হয়, গ্যাস কিনতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। আমাদের এগুলি চালু রাখতে হলে তখন এইগুলোর থেকে আমাদের অভিজ্ঞতা নিয়ে এখন আমাদের অ্যালার্ট থাকতে হবে যে বাই এনি মিনস মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন করতে হবে। আবার আমাদের বাফেক্সের যে সক্ষমতা, সেই সক্ষমতা বাড়ানো, বাফেক্সের সক্ষমতা দিয়ে হবে না। বাফেক্সও কতগুলি দুর্নীতিবাজ আসে, এই দুর্নীতিবাজদেরকে আইডেন্টিফাইড করে বের করতে হবে। এটা সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সরকারকে তো বলতেছি আমি, এই দুর্নীতিবাজদেরকে ফাইন্ড আউট করে বের করেন। আজকে এই 20 বছর যারা বাফেক্স বলেন, তিতাস বলেন, তিতাসে ঘুষ ছাড়া কে কাজ করে? বাফেক্সে ঘুষ ছাড়া কে কাজ করে? কিন্তু বাফেক্সের তো দায়িত্ব জ্বালানি এক্সট্রাক্ট করা, জ্বালানি অনুসন্ধান করবেন যে তাদের তো ওখানে একটা কি বলবো, আগে প্রথম দুর্নীতিবাজদের আইনক্রিমের বাইর করে দেন, তারপর ক্যাপাবল লোক ওখানে বসাতে হবে। ক্যাপাবল যারা যোগ্য তাদেরকে বসাইতে হবে।
এখানে আমি জানি দুর্নীতিবাজ লোক আপনি তাড়াবেন কি করে, যদি ইসলামের লোকজন এখন আমরা দেখি যে আবার ব্যাংকের সামনে জড়ো হয়ে তো সেটা সেই জন্য সরকারকে সেটার ব্যাপারে অ্যালার্ট হইতে হবে। এটার ব্যাপারে সরকার কোনো নমনীয় ভূমিকা রাখতে পারবে না, শুধু এসালাম না, কোনো আলমের ব্যাপারে কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে রাখতে পারবে না, ফ্যাসিস্টদের কোনো লোকের সাথে আপোষ হবে না, করলে ক্ষতিগ্রস্ত হবেন। মনে করবেন যে আপনি খাল কাটতেছেন, মনে করবেন যে এইগুলা করলে খালের মধ্যে দিয়ে কুমির আসবে, অসুবিধা আছে, বি অ্যালার্ট। এবং তারেক রহমান মানবিক গুণাবলী সম্পন্ন, বিনয়ী এবং অত্যন্ত সাবমিসিভ, অত্যন্ত সহনশীল, অত্যন্ত ভদ্র, সমস্ত কিছুই তার আছে। কিন্তু আমি বলবো যে কিছু কিছু ব্যাপারে তাকে কঠোর হতে হবে। সেই কঠোরতা হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সেই কঠোরতা হচ্ছে আইনের শাসন প্রয়োগের ক্ষেত্রে, সেই কঠোরতা হচ্ছে আমার দেশের স্বার্থের পরিপন্থী সামান্যতম কোনো কাজকে উনি গ্রহণ করবেন না, উনি অ্যাকসেপ্ট করবেন না, কোনো স্বজনপ্রীতি করবেন না, কোনো চাটুকার মোসাহেব দালালের কথায় তিনি কোনো কাজ করবেন না। একদম নিজেকে ওইভাবে রাখতে হবে, জিয়াউর রহমানের মতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে থাকছে ওইভাবে থাকতে হবে। আমরা জিয়াউর রহমানের যে বাতাস আমাদের গায়ে লাগছে, এখনো আমরা কোনো বেশি টাকা পয়সার দিকে যাইতে পারি না, মন চায় না। বুঝছেন কথাটা? জি, আবারও একটু ঘুরে ফিরে অর্থনৈতিক ক্রাইসিস এই সমস্ত বিষয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি যে দেশে এক ধরনের অর্থনৈতিক ক্রাইসিস যেটা শুরু হয়েছে জ্বালানি দাম বাড়ানোকে কেন্দ্র করে। বাংলাদেশ প্রতিদিন একটা শিরোনাম করেছে যে ব্যবসা বিনিয়োগে অশনি সংকেত। ঠিক এই শিরোনামের পাশাপাশি তার আরেকটি শিরোনাম করেছে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে 36 সদস্যের কমিটি। অর্থাৎ বিভিন্ন জিনিসপত্রের দাম যেমন বাড়ছে জ্বালানি তেলের কারণে, এবং জনজীবনে একটা হাসপাস অবস্থা আমরা দেখতে পাচ্ছি, লোডশেডিং হচ্ছে, নানান কিছু হচ্ছে। তার পাশাপাশি এই অবস্থা ট্যাকেল দেওয়ার জন্য সরকার 36 সদস্যের একটা কমিটি গঠন করেছে ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে, সাবেক উপদেষ্টা। এই কমিটি কতটা এই যে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে, অথবা এটা এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? আমরা তো আশাবাদী তারা পারবে, কিন্তু এখন তারা কাজ করুক। কথা হলো যে আমাদের এখানে লোডশেডিং হইতেছে, ধরুন শহরাঞ্চলে 1840 মেগাওয়াট লোডশেডিং হতেছে, তারপরে গ্রামে হচ্ছে 2897 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামে বিদ্যুৎ নাই বললে চলে, ভয়াবহ অবস্থা। এখন আমি আপনাকে বলি এই কমিটির তো জ্ঞানী গুণীরা গেছেন, কাজ করুক ওনারা, কিন্তু এইসব জ্ঞানীরা তো আগেও ছিল, সব জ্ঞানীরা তো কাজ করছে, আজকে 50 বছর কাজ করছে, জ্ঞানের তো কোনো কাজ দেখতে বেনিফিট দেখতে পারে। সোজাসুজি কথা, আপনার সারা দুনিয়াতে সোলার এনার্জি থেকে 50% সাপোর্ট নেয় বিদ্যুতের, আর আমাদের এখানে কত 1 পয়েন্ট সামথিং সোলার এনার্জি। কেন 50 বছর আপনার কি করছেন? কিন্তু এর তো খরচ অনেক বেশি সোলার এনার্জির দিকে। কে বলছে আপনাকে সোলার এনার্জি থেকে বিদ্যুৎ উৎপন্ন করলে আপনার এই যে ক্রাইসিস, এই ক্রাইসিস আজকে থাকতো না। এবং আমাদের পরিবেশে কিন্তু অনুকূল, কারণ আমরা প্রচন্ড রোদ পাই। সোলার এনার্জি আপনার পরিবেশ বান্ধব এবং সূর্যের আলোটা পর্যাপ্ত। আমাদের এখানে আজকে বলতে গেলে আমাদের যে তেল, কয়লা থেকে বা গ্যাস থেকে বা থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, সেখানে আমাদের ক্লাইমেটের উপর আঘাত পড়ে, ক্লাইমেটিক চেঞ্জ আসে। আজকে আমাদের সেগুলিও খেয়াল করতে হবে। কাজে ক্লাইমেটিক এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হলে আপনার এই সোলার এনার্জির উপরে গুরুত্ব দিতে হবে। আমাদের টার্গেট রাখতে হবে যে অন্তত প্রতি বছর অন্তত 10% অ্যাড করা। বুঝছেন, এই সরকার 5 বছর আছে, 5 বছরে 50% অ্যাড করেন না। আপনাকে তো আমি একসাথে বলতেছি না। তো সেই জ্ঞানী গুণীরা কাজ করুক এগুলোর উপরে। আর হলো মাটির নিচে সম্পদ পড়ে আছে, পৃথিবীর মধ্যে 60টা হাব আছে খনিজ সম্পদের। বাংলাদেশ একটা হাব, আপনি জানেন তো এটা নাকি? জি জানেন। তো আপনি জানলে, আমি জানলে, তাহলে জ্ঞানীরা জানে না কেন? ওই বাফেক্সটা জানে না কেন? তারা ওই খনিজ সম্পদ মন্ত্রণালয় জানে না কেন? তারা এই খনিজ সম্পদ উত্তোলন করে না কেন? খনিজ সম্পদ মাটি ফুড়ে উঠে তখন তারা জানে। ভোলাতে মাটি ফুড়ে উঠছে, তখন দেখে হারি কিন্তু গ্যাস আছে। বগুড়াতে খনিজ সম্পদ উঠছে, তখন কল চাপলে তেল বাইর হইতেছে, তখন আমরা জানি। আপনার এগুলি আন্তর্জাতিকভাবে টেন্ডার করে দিয়ে দেন, তখন তো আবার আরেক বিতর্ক আসে। না, কোনো বিতর্ক নাই, কোনো বিতর্ক। আপনি ওটা উত্তোলন করতে হবে,
উত্তোলন করতে হবে, আমাকে যে বেনিফিট বেশি দিবে আমি তাকে দেবো। জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য আবুল কাশেম চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।